প্রবাদ প্রতিম চিকিৎসক ডাক্তার ভোলানাথ চক্রবর্তীর সুযোগ্য উত্তরসূরি ডাক্তার রথীন চক্রবর্তী এবার হাওড়ার বিজেপি প্রার্থী। তিনি আগে তৃণমূলে ছিলেন। শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক ছিল। ধাক্কা লেগে মাথায় চোট নিয়ে কি প্রেসক্রিপশন দিচ্ছেন ডাক্তার রথীন চক্রবর্তী? কিংবদন্তি চিকিৎসক ডাক্তার ভোলানাথ চক্রবর্তী, তার সুযোগ্য উত্তরসূরি ডাক্তার রথীন চক্রবর্তী বিজেপির প্রার্থী হাওড়াতে হয়েছেন এবং বিজেপির হয়ে অনেক দিন ধরেই লড়ছেন। কিন্তু তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও আগে একটা সুসম্পর্ক ছিল বলে আমরা জানি। আমরা ডাক্তারবাবুর কাছে রয়েছি চেম্বারে, আপাতত চিকিৎসক রূপেই তিনি রয়েছেন, কারণ বাইরে প্রচুর মানুষজন অপেক্ষা করছেন। প্রচারের আগে প্রতিদিনই এরকমভাবে ডাক্তারবাবুকে বসতে হচ্ছে। আমি আজকে এসেছি অন্য কারণে, একটু জেনে নেবো যে আপনি যদি থাকতেন আজকে দেখেছেন যে মুখ্যমন্ত্রীর কপালে যে ধাক্কার কথা বলা হচ্ছে, বা যাই হোক না কেন, আপনি ঠিক কী বলবেন? আপনার প্রেসক্রিপশন কী হবে ওনার কাছে? না, প্রথমেই আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে উনি সুস্থ হয়ে যান, যত তাড়াতাড়ি সুস্থ হন সেটি আমার কাছে প্রার্থনীয়। আর দ্বিতীয় কথা, এইরকম যে ঘটনা ঘটেছে, যে ঘটনা এক এক রকম বয়ান আসছে, এটাতে মানুষ খুবই কনফিউজড। কারণ কেউ বলছেন ওনাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে, তা এর আগেও আমরা দেখেছি উনি গাড়ির মধ্যে আহত হয়েছেন। তা মাননীয় মুখ্যমন্ত্রী তো সবাইয়ের মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ উনি বিরোধী দলেরই হোক পক্ষে হোক সবাইরই, এবং তার জীবন অবশ্যই সিকিউরড হওয়ার দরকার, এবং সেটা বাড়িতেই হোক গাড়িতেই হোক যেখানেই হোক। এবং এইরকম বিভ্রান্তিকর যদি কোনো বয়ান আসে, সেটা মানুষের কাছে খুবই কনফিউজিং, সেটা কখনোই হওয়া উচিত না। কারণ মুখ্যমন্ত্রী নিজে যদি বাড়িতে সিকিউরড না থাকেন, তার গাড়িতে যদি সিকিউরড না থাকেন, তাহলে সাধারণ মানুষ যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গে যারা ভরসা করে আছেন, সেক্ষেত্রে তাদের সিকিউরিটি তো আরও অনেক বেশি ফ্র্যাজাইল হয়ে যাবে। সেই কারণে আমরা সবসময় মনে করব উনি সিকিউর থাকার দরকার। লড়াই যেটা, সেটা তো আদর্শগত রাজনৈতিক লড়াই। এক্ষেত্রে আমি একটা কথা বলি যে হোমিওপ্যাথি চিকিৎসাশাস্ত্রে সাইকোলজির একটা বড় ভূমিকা আছে বলে শুনেছি। তো আপনার কি মনে হয় যে আপনি ঠিক কী বলবেন, যেটা একদম ওষুধের কথায় আসি বা ট্রিটমেন্টের কথায় আসি, যে আপনি ডাক্তারবাবু হিসেবে কি বলবেন যে ওনার ঠিক কী কারণে এটা হচ্ছে বা কী কারণে হয়েছে বা এরপরে কী করা উচিত যদি বলি? সবারই তো কারণটা মুখ্যত জানার দরকার, যে অসুখেরই প্রধান কারণ জানার দরকার ওখানেতে। এটা তো একটা অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্স, এটার তো অসুখ আলাদা করে কিছু না, এটা একটা অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্স। সেটাতে যা তার প্রকৃতিগত চিকিৎসা করার দরকার, অ্যালোপ্যাথিতেও যেরকম আছে চিকিৎসা করা হয়, হোমিওপ্যাথিতেও বহু চিকিৎসা করা হয়। তবে এটা তো সাইকোলজিক্যাল ইনসিডেন্স বলে আমি এখন এই মুহূর্তে আমরা বিচার করতে পারবো না, যেটা একটা অ্যাক্সিডেন্টাল। হতে পারে যে উনি খুব চাপে, না, উনি খুব চাপে আছেন কি সেই কারণে সব প্রত্যেকের জীবনেই চাপ রয়েছে, এক একজনের চাপের প্রকৃতি এক এক রকম। সেক্ষেত্রে আমরা আলাদা করে এটাকে তো ওইভাবে স্ট্যাম্প করা যাবে না, যেটা মুখ্যত ঘটনা ঘটেছে তার উপরে আমরা বলতে পারবো। যখন আঘাতটা লাগলো, রক্তপাত হচ্ছে, কি করা উচিত ছিল মনে হয়? সঙ্গে সঙ্গে রক্তটা মুছিয়ে দিয়ে ট্রিটমেন্ট করা উচিত ছিল, আপনি কি বলবেন? নাকি দেরি হয়ে গেল ওইভাবে ইয়েতে করে নিয়ে যাওয়া, হুইল চেয়ারে নিয়ে যাওয়া, নাকি অ্যাম্বুলেন্স ছিল না, এইসব অনেক কিছু শোনা যাচ্ছে। আপনি কি বলবেন ইমিডিয়েটলি কি করা উচিত ছিল? কারণ ওই গভীর ক্ষত স্পটে তো আর আমি ছিলাম না, বলতেও পারবো না, কিন্তু এটুকু আমাদের যেগুলো স্ট্যান্ডার্ড প্রোটোকল বা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট নিয়ম, সেটার জন্য আমি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি তো আলাদা কিছু নয়, যেখানেই ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষতটাকে যত তার দ্রুত সেখান থেকে পরিষ্কার করে সেই ক্ষতের জন্যে তার যা যথাবিহিত যা করবার সেটা করার দরকার, এবং তার সিস্টেমিক তাকে ওষুধপত্র দেওয়ার দরকার, ক্ষতটাকে অ্যাসেসমেন্ট করার দরকার। কারণ ওখানে তো ওই ধরনের ক্ষতটা যদি কোনো রকমভাবে নোংরা থাকে, বিশেষ করে এই বয়সের সময়, সেক্ষেত্রে নানা ধরনের বড় সমস্যার সৃষ্টি করতে পারে, সেপটিক বা সেপটিসিমিয়া তৈরি করে। সেই জন্য আমরা মনে করি যখনই হয়েছে সেই জায়গাটাকে পরিষ্কার করে রাখার দরকার, এবং এইসব ক্ষেত্রে সেই জায়গাটা দ্রুত যত ভূমিকা নেওয়া যায় তত তার আর্লি হিলিং হয়। শেষ প্রশ্ন রাজনীতিক রথীন চক্রবর্তীকে, এই তো গেল শারীরিক ক্ষতের কথা। রাজনৈতিক ক্ষত যদি বলি, সেটা কি বলবেন? তৃণমূলের রাজনৈতিক ক্ষত যদি বলি, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলি। সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পশ্চিমবাংলা অনেক বেশি আশা করেছিল,
ডোলের রাজনীতি আশা করেনি। বাংলা চেষ্টা করেছিল যাতে বাংলা তার নিজের পায়ে দাঁড়ানোর রাজনীতিটাকে দেখতে পায়। এখানে কেবলমাত্র 1,000-2,000 টাকা ভিক্ষা দিয়ে সেখানেতে এইরকমভাবে মানুষের ওপরেতে নানা জায়গায় যে সন্ত্রাস তৈরি হয়েছে সে জিনিস পশ্চিমবঙ্গের মানুষ আশা করেনি, আমরা কেউ আশাও করিনি। আমরা চেয়েছিলাম, যেমন আজকে হাওড়ার সন্তান হিসেবে আমি বলতে পারি, আমরা চেয়েছিলাম হাওড়ায় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা আবার হোক। এখানেতে যেমন বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ হয়ে গেছে, এখানে যেমন জিকেডাব্লিউ বন্ধ হয়ে গেছে, রেমিংটন র্যান্ড বন্ধ হয়ে গেছে, হাজার হাজার জুট মিল বন্ধ হয়ে গেছে, ফ্লাওয়ার মিল বন্ধ হয়ে গেছে। হাওড়া তো মানেই তো বুঝতো এটা শেফিল্ড, এটা সেইটাই জিনিস আমরা বুঝতাম। এমনও কথা বলা হতো যে হাওড়া শহরেতে বেলিলিয়াস রোডেতে যদি আপনি ইচ্ছে করেন প্লেন তৈরি করে ফেলতে পারেন। তা সেই শেফিল্ড যখন শ্মশানে পরিণত হলো, আমরা এখানে হাওড়ার মানুষ কিন্তু 1,000-2,000 টাকা 500 টাকার ভিক্ষে আশা করে না, একটা সাইকেল আশা করে না। এখানকার মানুষ আশা করে ইন্ডাস্ট্রি, এখানকার মানুষ আশা করে ট্রেড। এই ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিকে আমরা রিভাইভালের আশা করেছিলাম। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, যে প্রতিনিধিকে উনি এখানে পাঠিয়েছেন সেই প্রতিনিধি সাংসদ বিগত 15 বছর ধরে স্লিপিং সিকনেসের মধ্যে ঢুকছেন, স্লিপিং সিকনেসের মধ্যে রয়েছেন। আমরা জানতাম কুম্ভকর্ণ কেবলমাত্র 6 মাস ঘুমোতেন, 6 মাস জেগে ওঠেন, কিন্তু এখানে আমরা বারবার লক্ষ্য করলাম, অনেকগুলো 3টে টার্মে আমরা লক্ষ্য করলাম যে উনি মোটামুটি 4.25 বছর উনি নিদ্রিত থাকেন, তারপরে 3 মাসের জন্য জেগে ওঠেন। বুঝতেই পারছেন যে চিকিৎসক এবং রাজনীতিবিদ দুয়ের মিলেই যে ক্ষত যে খুব গভীর, আর সেটা সারানোর উপায় বাতলে দিলেন, এবং সেই জন্যই তার লড়াই জারি রয়েছে। ডক্টর রক্তিম চক্রবর্তী, প্রীতম দে, TV9 বাংলা।